নমস্কার। কবিতা পড়ার সময় এখন। আজকে আমরা কবিতা পড়ব প্রখ্যাত কবি, হাংরি জেনারেশনের অন্যতম স্রষ্টা, 60-এর দশকের কবি প্রদীপ চৌধুরীর। তার কবিতা সম্পর্কে তার সংক্ষিপ্ত একটি ধারণা এবং কয়েকটি কবিতা আমাদের আজকে এই পাঠচক্রের মধ্যে রয়েছে। এই পাঠচক্রটিকে সম্পন্ন করার ক্ষেত্রে আমরা ভিন্নমুখ পত্রিকার কাছে ঋণ গ্রহণ করেছি। প্রথমেই আমরা কবির কবিতা সম্পর্কে কবির কি মূল্যবোধ ছিল, কবিতার মূল্যবোধ সম্পর্কে কবির কি ধারণা ছিল, সেটা আগে পড়ে নেব। কবিতা ঘটনার সঙ্গে যারা পূর্বাপর যুক্ত তারা সকলেই জানেন কবিতা লেখক ও কবিতা পাঠক শেষ অবধি এক আলাদা জাতের মানুষ। অন্য জাতের মানুষের সঙ্গে এই সমাজে বাস করেও তারা অনেক সময় স্বতন্ত্র জীবন চেতনার অধিকারী। প্রচলিত মূল্যবোধের ব্যাপারটা প্রধানত মধ্যবিত্তদের ষড়যন্ত্র প্রসূত বিজ্ঞাপন ও বিতর্কের বিষয়বস্তু, যার সঙ্গে স্বাভাবিক ও আবেগপ্রবণ জীবনযাপনের কোনো যোগ নেই। বুর্জোয়া শ্রেণীর প্রাণহীন আবদ্ধ কালো জীবনযাত্রা, একই সঙ্গে আনন্দম ও সমুদ্রের প্রতি ভালোবাসা, এসব দিয়ে ওরা এক সর্বগ্রাসী চক্রব্যূহ নির্মাণ করে। উপগত সমাজ দক্ষিণ বা বাম ওই ব্যূহের অভ্যন্তরে কখনো তাকিয়ে দেখে না, কারণ ভালো করে তাকালে দেখা যাবে ওই সমাজও এই বিত্তভোগী ব্যবস্থার বাই প্রোডাক্ট। এই হলো সামাজিক মূল্যবোধ। বাণীর আকারে যা শোনা যায় পুরস্কার বিতরণী সভায়, বয়স্ক সাহিত্যকর্মীর সৃজন বিরোধী বক্তৃতায়। ভালো করে লক্ষ্য করবেন শ্রোতা, বয়স্ক সাহিত্যকর্মীর সৃজন বিরোধী বক্তৃতা। মূল্যবোধ শব্দটার কোনো সঠিক সংজ্ঞা যে এখনো পাওয়া গেল না উপরে বর্ণিত ঘটনাগুলির মধ্যেই তার কারণ নিহিত আছে। এ অবস্থায় আনন্দম বা সরকার সমর্থিত রচনানীতির বাইরে যারা সৃষ্টিকর্ম তথা কবিতা ঘটনার সঙ্গে যুক্ত, তথাকথিত কোনো মূল্যবোধের তোয়াক্কা না রেখেই তাঁরা লিখতে শুরু করেন। কারণ ওই মূল্যবোধের পাথর একবার কাঁধে চেপে বসলে চেতনা, অনুসন্ধান ও চেপে দেওয়া জীবনকে জীবনের মতো প্রকাশ করা যে কত অসম্ভব ব্যাপার, বহুদিন আগে দেখা শৈলেশ্বর ঘোষের চরিত্রহীনতার প্রয়োজন রচনাটিতে তা পরিষ্কারভাবে বলা আছে। চরিত্রহীনতার প্রয়োজন এই নামে শৈলেশ্বর ঘোষের একটি রচনা লেখা আছে।
সেখানেই এই কথাগুলি অর্থ বা ব্যাপ্তি বোঝা যাবে। এখানে চরিত্রহীনতা বলতে সাহিত্যকর্ম সম্পর্কে, কবিতা সম্পর্কে যে নির্দিষ্ট নীতি প্রথা বাঁধা ধরা আছে বিদগ্ধ সমাজে, পণ্ডিত সমাজে, এবং যে ধারণা আছে সাধারণ মানুষের মধ্যে, তার থেকে বেরিয়ে যাওয়ার জন্য যে চরিত্র প্রয়োজন তাকেই বলা হচ্ছে চরিত্রহীনতা। সেই চরিত্রহীনতার প্রয়োজন দরকার। কবিরা সমাজে থেকেও তাই বন্ধা ও বুর্জোয়া মূল্যবোধকে পুরোপুরি গ্রহণ করতে পারে না। তা গ্রহণ করতে পারা যায় না বলেই তো কবিতা লেখা। প্রতিটি কবিতায় এক একটি নতুন মূল্যবোধ। একজন কবির সারা জীবনে অন্তত 1,00,000 মূল্যবোধ ক্রিয়াশীল থাকে। একজন কবিতা পাঠক তাই প্রতিটি নতুন কবিতা পড়ার পর এতটা রোমাঞ্চ বোধ করেন, তাঁর জীবনে কবিতা পাঠের প্রয়োজনীয়তা টের পান। তো আমরা যে কবিতা পাঠ করছি আমাদের প্রতিদিনকার কবিতা পাঠের ক্লাসে, সেখানেও প্রয়োজন ওই একই, যে এই কারণেই আমরা কবিতাগুলি পাঠ করছি যে ধরাবাঁধা যে ভাবনা চিন্তা, ধরাবাঁধা যে চেতনা, ধরাবাঁধা যে মূল্যবোধ, ধরাবাঁধা যে ভাষার ব্যবহার এবং ইত্যাদি, এর বাইরে আমরা যদি এক পাও ফেলতে পারি, লক্ষণের টেনে দেওয়া রেখার বাইরে যদি আমরা একটি পদক্ষেপও রাখতে পারি, সেটাই আমাদের সাফল্য। তো সেই কোন কোন কবি তাদের কবিতায় এই লক্ষণের রেখার বাইরে একটি বা দুটি বা 5টি 10টি পদক্ষেপ রেখে গেছেন, সেটার অনুসন্ধানই আমাদের এই কবিতা পাঠের উদ্দেশ্য। যাই হোক, আজকে আমরা মূল এবার অংশে ঢুকব। প্রদীপ চৌধুরীর কবিতা। প্রদীপ চৌধুরীর কবিতা এই নামে কয়েকটি কবিতা আছে সংখ্যার দ্বারা চিহ্নিত। সেখানে থেকে আমরা প্রথমে একটা কবিতা পড়ি, 1 নম্বর লেখাটি। মৃত ক্যাকটাস এবং পোড়া বালির উপর আমার বিছানা পাতা রয়েছে। লোমশ এবং কর্কশ বিছানার উপর আমার চোখ, আমার মুখের ভেতর বিস্ফারিত। আমার চারদিকে শরীরময় গরম নিঃশ্বাস, যৌন উত্তেজনার ব্যথা, অসহ্য গুমোটে এক ধরনের আরাম। আমাকে এক্ষুনি কিছু হারাতে হবে অথবা পেতে। 1000 রঙিন বেলুন ফেটে পড়ে আমার নাভিতে। এই অস্বস্তি সমুদ্রের নিচে আগুনের মতো টকটকে ফুটে আছে কি সব গাছের আগায়। নীল পৃথিবীর উপর এভাবে মাঝে মাঝে আমার বিমূঢ় চলাফেরা, আমার শীর্ণ ঠ্যাং ঢেউয়ের দিকে ফিরে ছটফটিয়ে ছিঁড়ে যেতে চায়। শরীর থেকে আলাদা হয়ে মেয়েদের ঘাড়ে দাঁত ফুটিয়ে আমি কোনো শান্তি পাচ্ছি না। ঘুমুচ্ছি, জড়িয়ে ধরছি পাথরের মতো মসৃণ পাছা। একেবারে ফ্রেস্কোর মতো চুপচাপ অবস্থার মধ্যে মিউজিয়ামে তলিয়ে থাকতে পারি। আশ্চর্য! আমি আমার সব অসম্পূর্ণতার কথা বুঝতে পারি। গলির ভেতর এই নামহীন কোলাহল, সমস্ত চাপ আমার শরীরে ভর করেছে। প্রত্যেক দেয়ালে নিস্তেজ চুন সুরকি। আমার চোখের সামনেই এই পতন ঘটে গেল।
আমি জানতাম নিসর্গের ভেতর দাঁড়িয়ে থাকতে থাকতে কি পাশবিকভাবে আমি পাতলুন ছিঁড়ে ফেলতে চেয়েছি। আমি আমার ঘিলু বদল করতে চাই, কিংবা উপড়ে ফেলতে পশু পাখি, পাখির ডিম, আগুনের হলকার ওপর আমার এই নির্বিকার প্রভুত্ব বেকার বেকার। লোমকূপ ছিঁড়ে শীষ দিতে দিতে আমার সর্ব শরীর কেঁপে উঠছে। প্রতিটি লোমহীন গর্ত আলাদা আলাদা আমার নাভি ও আমার লিঙ্গ, আমার উরু, আমার বয়স, আমার ডায়েরি, আমার নারী নক্ষত্র, আমার বয়স, আমার নার্ভাসনেস, আমার হাতকড়া নাভালজিন, আমার স্বার্থপরতা ও সততা, গুজব সঞ্চিত মা বাবা ঋতু বদলের সঙ্গে সঙ্গে পালিয়ে যাচ্ছে। সমুদ্রের পেটের ভেতর আমি পাখিদের গোঙানি শুনতে পাচ্ছি। 5ই ফেব্রুয়ারি তার যাবতীয় আবির্ভাব মুছে ফেলছে রোমান ক্যালেন্ডারের পাতা থেকে। ছ নম্বর একটি কবিতা আছে। শেষে কবিতাটির নামকরণের একটি ইচ্ছে বা প্রবণতা দেখা গেছে, সেটি হচ্ছে কবিদের কলকাতা। তো সেই 6 নম্বর কবিতাটি বা রচনাটি পড়ি। কবিদের কলকাতা আমাকে নির্মমভাবে ব্যবহার করছে। শোবার ঘরে কুকুরের মতো তার চামড়ার ভেতর আড়াআড়িভাবে আমার যক্ষাক্রান্ত পেশি, আমার অসংলগ্ন লেখালেখি ও বুক বরাবর নিঃশ্বাস, ঐশী সন্ত্রাস কিংবা ক্ষুধা, অর্থাৎ পায়খানায় বসে ক্যাপস্ট্যান্ড সিগারেট ফোঁকা, সেখানে সহজভাবে একই কাজ করে যাচ্ছি যুগ যুগান্তর রূপ ও প্রেরণা। দুচোখ উপড়ে এনে আমার সৎ বিবেক দেখতে পাচ্ছি। উবু হয়ে বসে আছে আস্থা করে খাদ্যের ওপর। এই পরিণামহীন পরিণতি থেকে উদ্ধারের কথা আমি ভাবি না। আমি এর ভেতরে সৃষ্টির কথা ভাবি। কলেজ স্কোয়ারে বসে বঙ্গদেশজ কবিদের দিকে আমার দুরারোগ্য চামড়ার অসুখ তুলে ধরা, জীবনানন্দকে নিয়ে শয়তানি, মাথা খারাপ, সভা সমিতির দিকে লাফালাফি, এইসব চালাকি উপড়ে ফেলা, আমার চামড়ার উপরও সেই লিপ্সা ফুটে উঠছে। একদিন সাহিত্যের ইতিহাসে স্থান পাবে তারা। বধির কানের চামড়ায় আক্রমণ ও পতনের শব্দ। শুক্রবার কোন নিঃশ্বাস শেষ নিঃশ্বাস লোকে বলবে। আমার নাকের সামনে এই কমিক জিজ্ঞাসা, কোন অবসেশন থেকে আমার সারা জীবনের বিপ্লব ঘটে যাবে আমি জানি না। জানি না অস্তিত্ব নিয়ে আমরা ক্যাফেটেরিয়ায় ঢুকি। চায়ের কাপে চুমুক দিতে গিয়ে কাপের চিহ্ন দেখি না। এক কেবিন থেকে আর এক কেবিনে ঘুরে বেড়ায় বহু ব্যবহৃত চোখ। এড়ে শব্দে মেয়েদের গলার শব্দ, বাতাসের সঙ্গে ট্যাক্সির সংঘর্ষ। নখ অবধি কেঁপে ওঠে আমার। কবন্ধ প্রদীপ ট্রামের ভেতর গলে যায় স্প্ল্যানেডের পিচের ওপর। টিকিটের জন্য লাইন দিতে এসে আমার মেটামরফোসিস ঘটে যায়। আমার শরীর অব্যর্থ নপুংসতা বলে কিছু নেই। সুখের জন্য টস টস করে ওঠে আমার চামড়া। চামড়ার সেই বৈদ্যুতিক তারে ঝুলে থাকে আমার মুন্ডু। আমি পিস্তলের জন্য পকেটে হাত রাখি। প্রতিটি লোমের গোড়া গিদগিদে হয়ে উঠেছে। ঘামে আমার 18 জন্ম হচ্ছে, 18 মৃত্যু হবে অবধারিতভাবেই। চোয়াল ফেটে বেরিয়ে যেতে চায় আমার সর্বশেষ প্রমাণ হাতের মুঠোর মধ্যে উপড়ে ধরে। আমি গবেটের মতো স্মৃতি তোলপাড় করেও বুঝতে পারি না
এর সঙ্গে আমার কি সম্পর্ক থাকতে পারে? কবিদের কলকাতা। আমরা প্রদীপ চৌধুরীর কবিতা পড়ার চেষ্টা করছি এবং কবিতা বোঝার চেষ্টা করছি অর্থাৎ এখানে ত্রুটি থাকা স্বাভাবিক বিষয়। পড়তে না পারা, বুঝতে না পারাটা স্বাভাবিক বিষয়, চেষ্টা করছি। প্রদীপ চৌধুরীর এবারের কবিতাটির নাম বিড়াল। এ শহরের শেষ মোমবাতিও আমার টেবিলে জ্বলে গেল। এই টেবিল থেকে লাফিয়ে পড়েই আমার বিড়াল খুঁজবে তার ক্ষুধার্ত আত্মা, তার লালসা পিঙ্গল চোখ, নরম থাবা দিয়ে সে আমার আন্ডারওয়্যার ছিঁড়েছে মানুষের বিবেকের মতো, লীন হয়ে গেছে আমার সঙ্গে। মানুষের মতোই সে আমাকে ব্যবহার করে, পাণ্ডুলিপি ছিন্ন ভিন্ন করে। পরের কবিতা, কফি হাউসে কয়েকজন সাম্প্রতিক কবি। কিছু পদশব্দ ক্রমে ধ্বনির পাতাল থেকে উঠে আসে পরিত্যক্ত টেবিলের কোণে। বিরক্তিকর স্খলনের দ্যুতিময় রেখা এঁকে বেঁকে থেমে যায়। তৃষ্ণা, লোভ, সনাতন পিতৃত্বের ঝাঁঝ হৃৎপিণ্ডে কণ্ঠদেশে জমে অদ্ভুত তৃষ্ণার রুচি। বেয়ারাটা ফিরেও দেখে না। নিষ্ফল ক্রোধের জন্ম, নিষ্ঠা কিংবা অনুরূপ প্রতিশব্দ রাশি কখনো আশ্বাস দেয়। ওরা সব ঘন হয়। গল্প চলে শর্মিলা ও সুচিত্রা সেনের। তারপর চেয়ারের তীক্ষ্ণ অবয়বে ঘুমের মতন খণ্ড নীরবতা, নির্জনতা। এবং তুমিও, আমাদের প্রত্যেকের স্বকীয় ছবিতে কিছু ফুল, স্নেহ, প্রেম অঙ্কুরিত হয়। কিছু পদশব্দ ক্রমে শিল্পের পোশাকে হেঁটে চলে। কোন দরজায় প্রথম নক করতে হবে? একটা নিটোল মুখের কথা ভাবতে ভাবতে আমি শীতের বিছানা ছেড়ে নেমে আসি ডিসেম্বরের মাঠে। ঠান্ডা জঠরের ওপর পা ফেলে আমার পা শহরের নিচের নদীর মতো থেমে যায়। আমি জানি না কোন দরজায় প্রথম কড়া নাড়তে হবে। জানি না এত দুর্বল পৃথিবীর ওপর মানুষ কি করে ঘুমায়, স্থির হয়। নাক বরাবর ঘুষি মারার ইচ্ছা দ্বিগুণ বেড়ে ওঠে। এছাড়া আমার কোনো উপায় নেই। আমার আয়ু এর উপর নির্ভর করছে, আমার জনন ক্ষমতা, আমার মমতা ও ঘৃণা। আজ সময় হয়েছে প্রতিটি বালিকাকে পরীক্ষা করে দেখার। কভার খুলে প্রতিটি বাজেয়াপ্ত বই, কতটা ভালোবাসা পেলে মুখ নিটোল হয়, কতটা বাতাস খেলে মানুষ ভালোবাসে। আমি জানি না, উঁচুতে ওঠাতে পারছি না মুখ ও মৃগয়া। প্রার্থনা করি তার জন্যেও। একা উবু হয়ে থাকি। দীর্ঘ কুয়াশায় গলে যাচ্ছে শরীর। কোটি খুনির দুঃখ আমার সামনে আয়ুর মতো দীর্ঘ। ব্যক্তিগত 84। কিংবদন্তির মতো ঘটনা গড়িয়ে চলে। কোথাও কোনো পারম্পর্য থাকে না, কিন্তু তাদের নির্ভুল দাঁত আমার শরীরে চিরস্থায়ীভাবে বসে যায়। জামা কাপড়ের অনেক নিচে, মানুষের চোখের বাইরে আমি এক স্বতন্ত্র মানুষ। আমরা প্রদীপ চৌধুরীর কবিতা পড়ছি। যুবতী।
বিচিত্র চীনামাটির পাত্র হাতে ফিরে যায় যুবতী, ধূমায়িত কাম চোখে পড়ে। আমি তার ৫৫ কেজি পায়ের শব্দে বুঝতে পারি কতটা সে ভারী। ঈর্ষা, জ্বর, ঘুমের দিকে ডেকে নেওয়া হাতছানি, ধূমায়িত কাপ। মাত্র ৪০ মিনিট তীব্র শ্বাসকষ্টের মধ্যে সে পৃথিবী চৌচির করে মরে স্থির হয়। তার কষ বেয়ে নেমে আসা ফেনা ওই ঢেউ নেমে যাবার অনেক পরেও আর শুকায় না। অন্ধকার রাত্রির বুকে ইতস্তত তার মাসিক রক্তপাতের অসফল দাগ দেখা যায়। যুবতী জেনেছিল কামনা আগুনের মতো, তাই নির্ধারিত দেবতার দিকে থুতু ছেটোতে ছেটোতে চীনামাটির পাত্র চুমুকে নিঃশেষ করেছিল কামনার বিষ। রক্তের ভেতর ঢুকে পড়েছে কালো হাত। রক্তের ভেতর ঢুকে পড়েছে কালো হাত। কিছু দাও। শরীরময় প্রতিধ্বনিত চিৎকার। আমি এই লোভীকে কিছু দিতে পারি না। আমার গোপনীয়তা শেষ। আমার ভালোবাসা ক্রিয়াশীল নয়। আমি শিরার ভেতরকার চাপা হাসি শুনি, সেও আমি। সাইরেন। সাইরেন বাজার আগে ক্ষুধার্ত মেশিনগুলি থমকে আছে। ক্ষুধা অস্ত্রে আরও নিচে রোমশ সন্তানদের তাড়া করছে গ্যালারি বেষ্টিত ক্রুদ্ধ ষাঁড়। আমার নখের নিচে কর্কটের বিষ। আমার নখের নিচে কর্কটের বিষ। আমার চিলে কোঠায় মাঝরাতে দমবন্ধ হাসি, শত্রুর ইশারা শুনে অবিশ্বাস্য রক্ত চলাচল, দেয়ালের ঘেরাটোপে প্রবেশ ও প্রস্থান, আকাশে আবিষ্ট চাঁদ, মনে পড়ে মেঘে ঢাকা প্রস্ফুটিত জনি। আরেকটি কবিতা পড়ব, কারণ প্রদীপ চৌধুরীর বেশি কবিতা একসঙ্গে ডাইজেস্ট করাটা আমার পক্ষে একটু কষ্টকর হতে পারে। আজকের মতো শেষ কবিতাটি পড়ব, শূন্যের সন্তান। আমি ভাবি সেই সব শূন্যের সন্তানদের কথা। চারদিকে সীমাহীন জীবিত বরফ, জীবন্ত স্তব্ধতা। ভ্রাম্যমান রাত্রিতে পূব আকাশ থেকে পশ্চিম আকাশে লাল আর সবুজ রঙের সেই অলৌকিক আলো। রক্তপাত শেষ, রেতপাত শেষ। প্রিয় শূন্যের সন্তান বরফের চাদর গায়ে অলৌকিক আলের নিচে স্বপ্নে মরে থাকে। উঠে দেখে মাঠ ও উপত্যকা কসমস ফুলে ভরে গেছে। একটি কবিতাকে ঘিরে বয়ে চলেছে বরফ গলা লক্ষ কবিতার খরস্রোতা নদী। আমি শূন্যের সেই সন্তানদের জানি, যাদের জীবন থেকে ভালোবাসা ও কবিতাকে বিচ্ছিন্ন করা যায় না। ওরাই আমার প্রথম স্রষ্টা। আমার লেখা ও দীর্ঘ থেমে থাকা কেবল ওদেরই জন্যে। আমি শূন্য, আমি ওই শূন্যতার অলৌকিক আলো। আমরা হাংরি আন্দোলনকারী কবি স্রষ্টা প্রদীপ চৌধুরীর কবিতা পড়লাম। নমস্কার।